জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইব্যুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের নির্বুদ্ধিতা, থাকছে প্রতিবেদনে। বিল পাশ, নিষিদ্ধ থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর, থাকছে প্রতিবেদনে। যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধে কোথায়? সংসদে জামায়াতের সদস্য, থাকছে প্রতিবেদনে। হাসিনাকে ফেরাতে রাতের আধারে যুবলীগের শপথ, ফেসবুকে ভাইরাল, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। ২০২৪ সালে বাংলাদেশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকলেও সম্প্রতি দলটির পক্ষে নানা কার্যক্রম সামনে আসছে। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত কয়েকদিনে ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় নানা তৎপরতা লক্ষ্য করা গেছে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীদের মিছিলসহ নানা কর্মসূচি পালনের পাশাপাশি সর্বশেষ গত শুক্রবার একটি দলটির কিছু নেতাকর্মীদের একটি শপথ গ্রহণ করতেও দেখা যায়। লক্ষ্মীপুর জেলার কমলনগরের একটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা আলোচনা চলছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ও সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন কক্সবাজারের প্রায় ২৫০ আইনজীবী। তারা সেখানে দ্রুতই দলটির নিষেধাজ্ঞা প্রত্যাহারেও দাবি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অংশ নিতে পারেনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত হওয়ার পরদিন সারা দেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় চালুসহ দলটির নেতাকর্মীদের নানা তৎপরতা দেখা যায়। ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইব্যুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের নির্বুদ্ধিতা। গত ১৭ এপ্রিল হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো ভাষায় ভারতের কাছে চিঠি পাঠিয়েছে। এটা অবশ্য নতুন নয়, এর আগেও দুবার এই একই চিঠি পাঠিয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, যাকে কূটনৈতিক ভাষায় নোট ভার্বাল বলা হয়। তবে আগের দুটো চিঠির থেকে এবারে পাঠানো চিঠির পার্থক্য আছে। সেটা হলো, এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন। ফলে ঢাকার দাবি আরও জোরালো এবার। এর ফলে ঢাকা যে চিঠি নয়াদিল্লিকে দিয়েছে তার ভাষাও যথেষ্ট কঠোর। ফলে অনেকেই অসীম আগ্রহে অপেক্ষায় ছিলেন দিল্লি কি জবাব দেয়। দেখা গেল এবারও আগের মতো বাংলাদেশ থেকে হাসিনার প্রত্যর্পণের চিঠিকে কার্যত পাত্তা দিল না নয়াদিল্লি, যা ঢাকার অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আমরা এই সংক্রান্ত চিঠি পেয়েছি, আমরা এর আইনগত দিক খতিয়ে দেখছি। তবে হাসিনাকে ফেরানো নিয়ে কোনো উচ্চবাচ্য না করলেও কূটনৈতিক ভাষায় অন্য একটি বার্তাও দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র কার্যত ঘুরিয়ে বলে দিলেন, মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো কথা বলতে নারাজ মোদী সরকার। এই সরকার অনির্বাচিত। পরে বাংলাদেশের কোনো নির্বাচিত সরকারের সঙ্গেই তারা আলোচনা করবে। ফলে ধরেই নেওয়া যায় ভারত আপাতত হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুসারে হাসিনার প্রত্যর্পণ ভারতের জন্য একটি বাধ্যতামূলক দায়িত্ব ছিল। মন্ত্রণালয় উল্লেখ করে আরও বলেছে, যদি কোনো দেশ মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত এই ব্যক্তিদের আশ্রয় দেয়, তবে তা হবে অত্যন্ত অবন্ধুত্বপূর্ণ কাজ এবং ন্যায় বিচারের প্রতি অবমাননা। হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠির বিষয়টি ভারত স্বীকার করলেও এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রণালয় কেবল বলেছে যে তারা রায়টি লক্ষ্য করেছে। পাশাপাশি এও বলেছে, একটি ঘনিষ্ঠ
প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। আমরা সর্বদা সেই লক্ষ্যে সকল অংশীদারদের সাথে গঠনমূলকভাবে যোগাযোগ করব। অর্থাৎ ভারত স্পষ্ট করে দিল সকল অংশীদারদের সাথে যোগাযোগ করবে। এখানে অংশীদার বলতে রাজনৈতিক বিষয়টিকে বোঝানো হয়েছে। বলা যায় হাসিনার প্রত্যর্পণের অনুরোধটি ভারত উপেক্ষাই করছে। ভারতের আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দিল্লি এত সহজে তার দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনাকে মোহাম্মদ ইউনুসের মতো অনির্বাচিত কোনো শাসকের হাতে তুলে দেবে না। মোহাম্মদ ইউনুসের হাতে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যার একটি সীমিত এজেন্ডা এবং ম্যান্ডেট রয়েছে। ভারত দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি গ্রহণের জন্য একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত অপেক্ষা করবে। ভারত ও বাংলাদেশ 2013 সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তির অধীনে হাসিনার প্রত্যর্পণের জন্য চাপ দেবে। কিন্তু সেই চুক্তিতে এমন কয়েকটি ধারা আছে যা দেখিয়ে ভারত হাসিনার প্রত্যর্পণ অস্বীকার করতেই পারে। আরও একটি মত সামনে আসছে, এমনিতেই শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের প্রতি ভারতে খুব কম সমর্থন রয়েছে, কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে তড়িঘড়ি হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়ের পর প্রত্যর্পণের বিরোধিতা আরও বাড়বে। বিভিন্ন রাজনৈতিক দল তার প্রত্যর্পণের বিরোধিতা করছে। কেউ কেউ বলছেন, ভারত জানিয়েছে ভারতীয় আইনের আওতায় হাসিনার মৃত্যুদণ্ডের রায় খতিয়ে দেখা হবে। এর অর্থ হল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের যে বিচার করা হয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনালে তা সঠিকভাবে হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার বিচার যদি সেদেশের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে হতো তাহলে ভারতের পক্ষে চাপের হতো, কিন্তু বিচার করা হয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধবিরোধী ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য। সেখানে হাসিনার বিচার করানোর সিদ্ধান্ত ছিল ইউনুস সরকারের নির্বুদ্ধিতা। এই কারণেই আন্তর্জাতিক মহলেও এই বিচার প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ভারতও এই অজুহাত দেখিয়ে হাসিনার প্রত্যর্পণ আটকে দেবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন 173 আইনজীবীর। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী। সোমবার দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এই তথ্য জানান। বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের 38 অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। তারা উল্লেখ করেন, ভাষা আন্দোলন, 6 দফা, গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির লঙ্ঘন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ, কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আইনজীবীরা জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেই তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়? সংসদে জামায়াতের সদস্য, জামায়াতে ইসলামের সংসদ সদস্য মাসুম মোস্তফা বলেছেন, কোনো ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের দোসরকে ধন্যবাদ দেওয়ার জন্য জনগণ ভোট দেয়নি। যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়? সোমবার রাতে জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে নেত্রকোনা 5 পূর্ব ধলা আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা কথা বলেন। মাগরিবের নামাজের বিরতির পর ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন হয়। বিএনপির অবস্থানের সমালোচনা করে মাসুম মোস্তফা বলেন,
আমি বিশ্বাস করি যদি আজ সেই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এই সংসদে থাকতেন তিনি চুপ্পু সাহেবকে অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এই সংসদে কিছুতেই ধন্যবাদ দিতেন না। জামায়াতের এই সদস্য বলেন, আজ ১৯৭২ সালের সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, অথচ আমাদের আপোষহীন নেত্রী খালেদা জিয়া বলেছিলেন জনগণের সরকার যদি গঠন করা হয় এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ট্রেজারি বেঞ্চ থেকে আমাদের এক কলিগ বলেছেন ৭২-এর সংবিধান ৭১-এর পরাজয়ের দলিল, কিন্তু দেশের মানুষ মনে করে ৭২-এর সংবিধান বাকশাল কায়েমের দলিল, ফ্যাসিজম কায়েমের দলিল। মাসুম মোস্তফা বলেন, আজ জুলাই সনদ নিয়ে বলা হচ্ছে, জুলাই সনদের প্রতিটি বাক্য, প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে। দেশের মানুষ মনে করে এর মধ্যে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট দিয়ে সেটির গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে কেটে ফেলে দেওয়া হয়েছে, আর তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে কেটে ফেলে দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের দ্বারা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। হাসিনাকে ফেরাতে রাতের আধারে যুবলীগের শপথ, ফেসবুকে ভাইরাল। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাতের আধারে শপথ নিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগের নেতাকর্মীরা। সোমবার ২৭শে এপ্রিল দুপুর থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২ মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় প্রায় শতাধিক নেতাকর্মী মুষ্টি হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। এতে কমলনগর উপজেলার ১ নং চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারীর নেতৃত্ব দিয়েছেন। মেঘনা নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে এই জমায়েত অনুষ্ঠিত হয়। ভিডিওটিতে রিয়াদ ভান্ডারীকে বলতে শোনা যায়, আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে আনতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। উত্তব্ধ গোপনীয়তার সঙ্গে মেঘনা নদীর তীরবর্তী দুর্গম একটি নির্জন স্থানে এ কর্মসূচি পালন করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ৫ অগস্টের পর থেকে যেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে, সেখানে এমন ভিডিও বার্তায় স্থানীয় জনমনে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে চর কালকিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৫ বছর তারা সাধারণ মানুষের উপর জুলুম চালিয়েছে। এখন শান্ত কমলনগরকে আবার অশান্ত করার নীল নকশা তৈরি করছে তারা। আমরা এলাকায় শান্তিপ্রিয় রাজনীতি চাই। চরের নির্জন এলাকায় এ ধরনের গোপন তৎপরতা কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। নির্জন চরাঞ্চলে যুবলীগের এমন মহড়া এবং শপথের ভিডিও প্রকাশ্যে এলেও এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, এই ভিডিওর সূত্র ধরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে। কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, সামাজিক শান্তি বজায় রাখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে শপথ বাক্য পাঠকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।